সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী শিক্ষক, শরীরচর্চা, দৌলতগড় এলাহিয়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা। আমি আজকে নবম শ্রেণীর বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় লাইব্রেরি প্রবন্ধ। আমার আজকের আলোচনার বিষয় লাইব্রেরি প্রবন্ধ। লাইব্রেরি প্রবন্ধের প্রথমে আসছি লেখক পরিচিতি নিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ লাইব্রেরি প্রবন্ধের লেখক মহাকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 1225 বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিষয়। 15 বছর বয়সে, মাত্র 15 বছর বয়সে বনশল কাব্য রচনা করেন 1913 সালে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ চোখের বালি, গোরা, ঘরে বাইরে যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকবরী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ। এই মহাকবি সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তার পদচারণা ছিল না। তিনি যেমন ছিলেন দার্শনিক, সাহিত্যিক, শিক্ষাবিদ, সুরকার, লেখক, নাট্যকার এবং নাট্য অভিনেতা। আমি প্রথমে আসছি লাইব্রেরি পরিচিত। আসলে লাইব্রেরির তুলনা, লাইব্রেরি কে কবি কার সাথে তুলনা করেছেন, লেখক কার সাথে লাইব্রেরির তুলনা করেছেন? সমুদ্রের শত বৎসরের কল্লোলকে কি। আবার আসছি, কবি বলেছেন সমুদ্রের শত বৎসরের কল্লোলকে যদি কেউ ঘুমন্ত শিশুর মতো চুপ করিয়া গাঁথিয়া রাখিতে পারিত, তাহলে তার সাথে লাইব্রেরির তুলনা করা যেত। এখন দেখো যে শত বৎসরের কল্লোল, সমুদ্রের ঢেউ কে শত বৎসর কেউ থামিয়ে রাখা কারো পক্ষে সম্ভব নয়। সেহেতু লাইব্রেরির সাথে পৃথিবীর আর কোনো জিনিসের তুলনা করা সম্ভব নয়। এখানে ভাষা চুপ করিয়া আছে। কোথায় ভাষা চুপ করে আছে? লাইব্রেরির মধ্যে ভাষা চুপ করে আছে। এখানে শত সহস্র দার্শনিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, বিভিন্ন বিষয়ে এখানে ভাষাকে স্থির করে চুপ করে রাখা হয়েছে। কার মধ্যে সেগুলো আছে? বইয়ের মধ্যে আছে। মানবতার অমর আলোক, মানবতার অমর আলোক, যে বিষয়গুলো আগামী দিনে আমাদের মানবতার শিক্ষা দেয়, আমাদের সুসন্তান, সুনাগরিক, ভালো মানুষ, শিক্ষিত, জ্ঞানী তৈরি করার হাতিয়ার স্বরূপ, অস্ত্র স্বরূপ যে জ্ঞানগুলোর দরকার, এই জ্ঞানগুলো কোথায় আছে? লাইব্রেরির মধ্যে চুপ করে আছে, স্থির হয়ে আছে। কাগজের কারাগারে, লেখক বলছেন কাগজের কারাগারে কালির শৃঙ্খলে এগুলোকে বেঁধে ফেলা হয়েছে। ইহারা
সহসা যদি বিদ্রোহী হইয়া ওঠে, নিস্তব্ধতা ভাঙিয়ে ফেলে, অক্ষরের বেড়াদণ্ড করিয়া একেবারে বাহির হইয়া আসে। হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন শত শত বন্যা বাধা আছে, তেমনি লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যা বাঁধিয়া রাখিয়াছে। তোমরা নিশ্চয়ই হিমালয় পর্বতের নাম শুনেছ। পূর্ব দক্ষিণ দিক থেকে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে যে সমস্ত মেঘ হিমালয় পর্বতের উপর দিয়ে চলে যায়, এই মেঘগুলো ওখানে আটকে বরফে পরিণত হয়ে থাকে। এখানে শত শত কবির মতে হিমালয় পর্বতের উপরে শত শত বন্যা বাধা আছে। যদি হঠাৎ করে সূর্যের তাপ বেড়ে যায় এবং বেড়ে যায়, হিমালয় পর্বতের উপরের বরফগুলো যদি একসাথে গলে যায়, তাহলে গোটা পৃথিবী হয়তো ডুবে যেতে পারে। ঠিক তেমনি লাইব্রেরির মধ্যে মানুষের লক্ষ লক্ষ মানুষের ভাষা এখানে বাধা আছে। যদি এরা হঠাৎ করিয়া সেই বেড়াদগ্ধ ভাঙিয়া ফেলে, অর্থাৎ তাদের অবরুদ্ধতা যদি তারা একবারে ভেঙে ফেলে, তাহলে তাদের অবস্থা ঠিক হিমালয় পর্বতের বরফের মতোই হবে। মানুষ বিদ্যুৎকে যেরকম লোহার তারের মধ্যে বাঁধিয়া ফেলেছে, অর্থাৎ বিদ্যুৎ এলোমেলো ভাবে আর যায় না, যায় কার মধ্যে? লোহার তারের মধ্যে দিয়ে। ঠিক ভাষাকেও কাগজের কারাগারে বেঁধে ফেলা হয়েছে। এটা আগে কখনো মানুষ ভাবতে পারেনি। সঙ্গীত কি হৃদয়ের আশাকে, জাগ্রত মানবাত্মার ধ্বনিকে, আকাশের দৈববাণীকে কাগজে মুড়িয়া রাখিবে কে জানিত। অর্থাৎ কাগজের কারাগারে সাহিত্যের সকল শাখা, জ্ঞান বিজ্ঞানের সকল জিনিসকে বাঁধিয়ে ফেলা হয়েছে। কাকে বাধা ফেলা হয়েছে? সঙ্গীতকে, হৃদয়ের আশাকে, জাগ্রত আত্মার ধ্বনিকে, আকাশের দৈববাণীকে। অতীত বর্তমান সকল বিষয় এখানে রাখা আছে। লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথের মাথার উপর দাঁড়াইয়া আছি। লাইব্রেরি এমন একটি জ্ঞান ভাণ্ডার, ঠিক একটা শহরের চৌমাথায় গেলে সেখান থেকে যেরকম যেদিকে শখ সেদিকে যাওয়া যায়, লাইব্রেরি ঠিক সেরকম একটা সহস্র পথের চৌমাথা। অর্থাৎ এখানে হাজার পথের সন্ধান পাওয়া যাবে। যে যে বিষয়ে জ্ঞান লাভ করতে চাইবে, লাইব্রেরিতে ঠিক শেষ তার কাঙ্ক্ষিত জ্ঞান অর্জন করতে পারবে। শঙ্খের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায়, তেমনি লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের শব্দ শোনা যায়। আমরা লাইব্রেরিতে যদি প্রবেশ করি, তাহলে শঙ্খ দেখলেই ঠিক যেমন সমুদ্রের কথা আমাদের কানে ভেসে ওঠে, সমুদ্রের কথা মনে পড়ে, ঠিক লাইব্রেরিতে গেলে পৃথিবীর যত মানব আত্মা আছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদের স্মৃতি আমাদের ভেসে ওঠে, অন্তরে ভেসে ওঠে। কারণ এখানে যে সমস্ত মহামানব শত শত বছর আগে, হাজার বছর আগে মৃত্যুবরণ করেছে, তাদের বইগুলো, তাদের জীবনী, তাদের লেখনী সব অক্ষত অবস্থায় আছে। যে কারণেই বলা হচ্ছে লাইব্রেরিতে শঙ্খের মধ্যে যেমন শঙ্খ দেখলেই যেরকম সমুদ্রের কথা মনে পড়ে বা সমুদ্রের শব্দ মনে পড়ে, ঠিক তেমনই লাইব্রেরিতে গেলেও সেই মানব আত্মার অমর আলো আমরা দেখতে পাই। এখানে বাদ প্রতিবাদ, অর্থাৎ জীবদ্দশায় যে দুইজন ব্যক্তির কখনোই বনে নেই, যে ব্যক্তিগুলোর সঙ্গে যে ব্যক্তিগুলো চিরপ্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু লাইব্রেরিতে তাদের লেখনীগুলো ঠিক এক জায়গায় প্রতিবেশীর মতো বসবাস, একসাথে বসবাস করতেছে। সংশয়, বিশ্বাস, সন্ধান, আবিষ্কার
এখানে নগ্ন দেহে নগ্ন হইয়া বাস করে। এখানে দীর্ঘপ্রাণ শতপ্রাণ পরম ধৈর্য শান্তির সহিত জীবনযাত্রা নির্বাহ করিতেছে, কেহ কাহাকে উপেক্ষা করিতে সেনা। কত নদী পর্বত সমুদ্র লঙ্ঘন করিয়া মানবের কণ্ঠ এখানে আসিয়া পৌঁছেছে। শত 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 কত শত বছরের প্রান্ত হইতে এই স্বর আসিতেছে, এসো এখানে এসো, আলোর সন্ধানে সঙ্গীত গান গাইতেছে। লাইব্রেরির মধ্যে যে সমস্ত সাহিত্য জ্ঞান বিজ্ঞানের যে উপকরণগুলো রয়েছে, এগুলো শত শত মাইল নদী সমুদ্র কত পর্বত পার হয়ে এসে লাইব্রেরিতে এসে অবস্থান করছে। অর্থাৎ আমরা খুব সহজে গিয়ে লাইব্রেরিতে যখন যাব, আমাদের পার্সোনাল লাইব্রেরিতে যখন যাব, এখানে গোটা পৃথিবীর অনেক দূর দূরান্ত 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসা জ্ঞানগুলো আমরা ঠিক এখানে পাব। এখানে ওরা এমন অবস্থায় আছে যে আমরা চাহিদা মাত্র আমার জ্ঞানটুকু আমি আস্বাদন করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী, লাইব্রেরি প্রবন্ধের বাকি অংশ আমি আগামী দিনে পড়াবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।